প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আমি কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে তোমাদের সাথে লাইভে এসেছি অর্থনীতি ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তোমাদের বন্ধুরাও ক্লাসটি করতে পারে। এবং কমেন্টে তোমরা জানিয়ে দাও তোমরা কে কোনখান থেকে বা কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাসের পাঠ হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা এবং যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ আমরা আজকে দেখব। দেখে নেই তোমরা কারা কারা জয়েন করেছো। মারুফ বিল্লাহ, সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা ক্লাসে জয়েন করতে থাকো। আমি পড়া শুরু করছি, তোমরা এরপরে আমি দেখে নিব। তো আমরা এর আগে চাহিদার স্থিতিস্থাপকতা পড়েছিলাম। তোমাদের মনে আছে চাহিদার স্থিতিস্থাপকতার কথা? সেই ঠিক একইভাবে একই সূত্র ব্যবহার করে আমরা আজকে যোগানের স্থিতিস্থাপকতা পড়ব। দেখো আমরা সংজ্ঞাটি কিভাবে বলি। এর আগে আমরা বলেছিলাম যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এটি হলো আমাদের মেইন সংজ্ঞা স্থিতিস্থাপকতার। আর এটি থেকেই আমরা যখন যেই স্থিতিস্থাপকতা শিখব তখন সেখানে স্বাধীন চলকের একটি নাম বসাবো, অধীন চলকের একটি নাম বসাবো। যোগান বিধি থেকে আমরা কি জানি? স্বাধীন চলক হচ্ছে দাম এবং অধীন চলক হচ্ছে যোগান। তাহলে আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি কি হবে? স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। আমি সংজ্ঞাটি লিখি, তোমরা অবশ্যই লিখবে। সবসময় মনে রাখবে ক্লাস লেকচার তোমরা যত বেশি লিখবে তোমাদের পারফেকশন তত বেশি হবে। স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। দেখো সংজ্ঞাটি তোমাদের ভালো করে শিখে নিতে হবে। স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। এই সংজ্ঞাটিকে আমরা সূত্র আকারে এখন দেখব। তাহলে সূত্রে আমরা কি ব্যবহার করব? ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু
যেহেতু অনুপাতকে, তাই এই অনুপাত লাইনটি আমরা ব্যবহার করছি। তাহলে আমরা জানি স্বাধীন চলক ভগ্নাংশ লাইনের নিচে বসে এবং অধীন চলক উপরে বসে। তাহলে আমরা লিখব দামের, আমরা এখন আর স্বাধীন চলক শব্দটা বলবো না, দামের পরিবর্তন উপরে হবে যোগানের শতকরা পরিবর্তন। এই হলো আমাদের সূত্রটি। এই সংজ্ঞাটিকে আমরা এইভাবে সূত্র আকারে লিখতে পারি, যোগানের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন। এখন আমরা এই সূত্রটিকে, এই যে শতকরাকে আমরা এর আগেও শিখেছি, শতকরাকে আমাদের কিভাবে আমরা চেঞ্জ করি বা ভাঙাই, সেটাকে আমরা বলবো যে এভাবে, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু, আমরা কি লিখব দেখো, যোগানের শতকরা পরিবর্তনকে আমরা কি লিখব, মনে আছে তোমাদের? যে কোনো কিছুর শতকরা বের করতে হলে নিয়ম হলো চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100, এটি হলো সূত্র। তাহলে যোগানের শতকরা পরিবর্তনকে লিখব যোগানের পরিবর্তন, যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই মূল যোগান ইনটু 100, এবং দামের শতকরা পরিবর্তনকে আমরা ভাঙিয়ে লিখব দামের পরিবর্তন ডিভাইডেড বাই মূল দাম ইনটু 100। এখন দেখো এই 100 কাটাকাটি যায়। এখন যোগানের পরিবর্তনকে আমরা কি লিখব, ডেল্টা কিউ এস, চাহিদার বেলা আমরা লিখেছিলাম ডেল্টা কিউ ডি, এখন আমরা লিখব ডেল্টা কিউ এস। কিউটা হলো কোয়ান্টিটি অফ, এখানে ডেল্টা কিউ হলো কোয়ান্টিটি অফ চেঞ্জ অফ কি সাপ্লাই, তাহলে এখানে লিখব কিউ এস অর্থাৎ মূল যোগান। দামের পরিবর্তনকে লিখব ডেল্টা পি, মূল দামকে লিখব শুধু পি। এখন আমরা, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? এখন আমরা এটিকে নিয়ে আসছি নিচে, আবার দেখো শুধু এই পরিবর্তন এবং এই অংশটাকে আমরা পুরোটা না লিখে এখন আমরা সিম্বল বা প্রতীকগুলোকে নিয়ে আসছি। ডেল্টা কিউএস ডিভাইডেড বাই কিউএস, এই লাইনটিকে উঠে, ভগ্নাংশ লাইনটিকে উঠায়ে আমরা একটি ভগ্নাংশ সাইন দিচ্ছি এবং এখানে লিখছি ডেল্টা পি ডিভাইডেড বাই পি। এখন আমরা কি করব, ডেল্টা কিউএস ডিভাইডেড বাই কিউএস, এই ভগ্নাংশ লাইন একে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে উল্টিয়ে যাবে জিনিসটি, পি বাই ডেল্টা পি ইজ ইকুয়াল টু, আমরা কি লিখব দেখো, অরিজিনাল অরিজিনাল একদিকে যাবে এবং ডেল্টা ডেল্টা একসাথে থাকবে, ডেল্টা কিউএস ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউএস। এই হলো আমাদের যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে দেখো এখানে কি আসলো, যে ডেল্টা কিউএস ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউএস। এই সূত্রটি তোমাকে সবসময় খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাকে যে কোনো জিনিসের দামের পরিবর্তন বলল, এরপরে যোগানের পরিবর্তন বলল, তোমাকে প্রশ্ন করলো কত % চেঞ্জ হয়েছে বা যোগানের স্থিতিস্থাপকতা এখানে কত, তুমি এই সূত্রটি ব্যবহার করেই তুমি বের করবে। তাহলে আমরা যোগানের স্থিতিস্থাপকতা কাকে বলে আমরা শিখলাম। এখন আমরা দেখব যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতা 5 প্রকার, সেগুলো কি আমরা আগে জেনে নেই।
যোগানের স্থিতিস্থাপকতা 5 প্রকার কি কি দেখো। 1 নাম্বার, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ একক স্থিতিস্থাপক যোগান। 2 নম্বরে হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ গ্রেটার দেন 1। 3 নাম্বার হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ লেস দেন 1। 4 নম্বরে আমরা বলছি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অসীম। এবং 5 নম্বরে হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা দেখব যোগানের স্থিতিস্থাপকতার বেলায়, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমেই শুরু করছি ইলাস্টিসিটি অফ ইজ ইকুয়াল টু 1। এগুলো আমরা মুছে নেই, পরে আমরা যখন বুঝবো তখন লিখে নিব। এখানে সূত্রটির সংজ্ঞাটি হচ্ছে যে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1 কখন হবে? দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার ঠিক সেই পরিমাণে পরিবর্তিত হয় বা সেই হারেই পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের সমান। দাম যে হারে পরিবর্তিত হয়, আমি এখানে লিখে দিই ছোট ছোট করে, দাম যে হারে পরিবর্তিত হয় যোগান যদি একই হারে বা সেই হারেই পরিবর্তিত হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা, আমি সংক্ষেপে লিখলাম, স্থিতিস্থাপকতা হবে এককের সমান। দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি সেই একই হারে বা সেই হারেই পরিবর্তিত হয় বা সেই একই হারে পরিবর্তিত হয়, আমরা বলতে পারি সেই একই হারে লিখে দেয়, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সেই একই হারে পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের সমান। বুঝতে পারছো? দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান একই হারে পরিবর্তিত হয়। দামের চেঞ্জ যতটুকু পার্সেন্টেজ, যোগানের চেঞ্জও ঠিক একই পার্সেন্টেজ। এখন আমরা এই বিষয়টিকে ছোট্ট একটি গাণিতিক উদাহরণ এবং চিত্রের সাহায্যে দেখব। সেটি কি? দেখো, কোনো একটি জিনিসের দাম ছিল, দাম এবং যোগান, দাম ছিল ধরো 10 টাকা, যোগান ছিল 110 একক। এখন দেখো, দাম বেড়ে 11 টাকা হলো, যোগান বেড়ে, আচ্ছা আমরা যোগান 100 নেই, দাম ছিল 10 টাকা, যোগান ছিল 100 একক। দাম বেড়ে 11 টাকা হলো, যোগান বেড়ে 110 একক হলো। এটি হলো। এখন তোমাকে যোগানের স্থিতিস্থাপকতা বের করে দেখাতে হবে কত হলো। ইলাস্টিসিটি অফ সাপ্লাই, আমাদের ফর্মুলা মনে আছে, ডেল্টা কিউ এস ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ এস ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো দেখো তো। এখানে যোগানের চেঞ্জ কত হয়েছে? 100 ছিল 110 হয়েছে, 10 বেড়েছে, সো প্লাস 10। এখানে দামের চেঞ্জ কত হয়েছে? 10 ছিল 11 হয়েছে, সুতরাং এখানে হলো প্লাস 1 ইন্টু প্রাথমিক দাম 10 টাকা, প্রাথমিক যোগান 100 একক। তাহলে আমরা এখানে প্রাথমিক দাম ডিভাইডেড বাই প্রাথমিক যোগান আমরা লিখলাম। এখন দেখো তো, উপরেও 2 শূন্য, নিচেও 2 শূন্য, তাহলে কাটাকাটি করলে কি হবে? ইকুয়াল টু 1 আমরা পেলাম। তার মানে এই উদাহরণটিতে
দাম যে হারে পরিবর্তিত হয়েছে যোগান একই হারে পরিবর্তিত হয়েছে, তাই স্থিতিস্থাপকতা এসেছে এককের সমান। বুঝতে পারছো আশা করি। এখন আমরা এই বিষয়টিকে চিত্রের সাহায্যে দেখব। আমি তোমাদেরকে চিত্র আকার একটি এই একক স্থিতিস্থাপক যোগান রেখার যে চিত্রটি হবে সেটি একটু তোমাদেরকে একটা কায়দা শিখিয়ে দিচ্ছি যে কি করে তুমি এটাকে নির্ভুলভাবে আঁকতে পারো। এটি যেহেতু আমরা শিখলাম যে দাম যে হারে পরিবর্তিত হয় যোগান সেই হারে পরিবর্তিত হবে, তাহলে এখানে দামের চেঞ্জ আর যোগানের চেঞ্জ সমান। সুতরাং আমরা এখানে শুরুতেই একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি রেখা যদি আঁকি তাহলে এটিই হবে আমাদের যোগান রেখা। এখানে তুমি দেখো দাম, প্রাথমিক দাম ওপি, যোগান ও এম। দাম বেড়ে ওপি 1 হলো, যোগান বেড়ে ও এম 1 হলো। তাহলে এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা পি, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা এস কিউএস। ডেল্টা পি আর এখানে হলো ডেল্টা কিউএস। তাহলে এখানে দাম যে হারে পরিবর্তিত হলো যোগান সেই হারে পরিবর্তিত হলো। আমরা তাহলে এখানে লিখি যে এখানে দামের পরিবর্তন পিপি 1 বা ডেল্টা পি ইজ ইকুয়াল টু পিপি 1 এবং যোগানের পরিবর্তন ডেল্টা কিউএস ইজ ইকুয়াল টু এম এম 1 এবং এখানে দেখা যাচ্ছে পিপি 1 ইজ ইকুয়াল টু এম এম 1। এটি হলো আমাদের যোগানের একক স্থিতিস্থাপকতা প্রকাশ করছে বা একক স্থিতিস্থাপক যোগানও আমরা বলে থাকি। এখন আমরা দেখব এককের চেয়ে বেশি। এককের চেয়ে বেশি হলে আমরা কি করব? 2 নাম্বার ইজ গ্রেটার দেন 1। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আমরা লক্ষ্য করলাম যে দাম 10 টাকা, যোগান 100 একক। দাম বেড়ে 11 টাকা, যোগান বেড়ে 110 একক হলো। এখানে আমাদের রেজাল্ট এসেছে 1। এখন যদি আমি এখানে 120 করে দেই তাহলে দেখো কি আসে। যোগানের পরিবর্তন 20, দামের পরিবর্তন 1, ঠিক আছে। এখানে 10/100 এটাও ঠিক আছে। তাহলে এখানে রেজাল্ট কত আসবে? 2 আসবে। তার মানে হলো 2 ইজ গ্রেটার দেন 1, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এখানে একটা জিনিস আমাদের বাদ পড়ে গেল, সেটি হলো আমাদের সংজ্ঞাটাও দেখে নেওয়া দরকার যে দাম যে হারে পরিবর্তিত হয় যোগান যদি তার চেয়ে বেশি হারে, কি বলবো? যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে বেশি, এককের চেয়ে বেশি। দেখেছ, সংজ্ঞাটিও আমরা ঠিক করে নিলাম। দাম যে হারে পরিবর্তিত হয় যোগান যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে বেশি। আমরা সেটি এখানে উদাহরণ বা সূচিতে দেখতে পাচ্ছি যে দাম ছিল 10 টাকা, যোগান ছিল 100 একক। দাম বেড়ে 11 টাকা হলো, যোগান বেড়ে 120 একক হলো। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা আবার মান বসালাম। যোগানের পরিবর্তন 20 ডিভাইডেড বাই দামের পরিবর্তন 1, অরিজিনাল দাম 10, অরিজিনাল যোগান 100, কাটাকাটি করে আমরা 2 পেলাম। তার মানে 2 ইজ গ্রেটার দেন 1। এখন রেখাটি কেমন হবে সেটিও দেখাই দিচ্ছি। দেখো, ও এক্স ও ওয়াই, এদিকে দাম এদিকে যোগান। এটি আঁকার একটি টেকনিক হচ্ছে যে তুমি ওয়াই অক্ষ থেকে আঁকবে এবং একটু ফ্ল্যাট করে যোগান রেখাটা আঁকবে। দেখো আমরা একটু ফ্ল্যাট করে আঁকলাম। এখানে দাম, প্রাথমিক দাম নিলাম ওপি, যোগান হলো ও এম। এখন দামের পরিবর্তন নিলাম
OP1 পরিবর্তিত হয়ে হলো OP1, যোগান পরিবর্তিত হয়ে হলো OM1। এখানে কি হলো দেখো, দামের পরিবর্তন ডেল্টা পি এবং যোগানের পরিবর্তন ডেল্টা কিউএস। এখানে দামের পরিবর্তন কম, যোগানের পরিবর্তন বেশি। তাহলে এটি হবে, এই রেখাটি হবে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক যোগান রেখা। রেখাটি কেমন আকৃতির? একটু ফ্ল্যাট, ওয়াই অক্ষ থেকে উঠবে এবং একটু ফ্ল্যাট হবে, তাহলেই তুমি আঁকাটা তোমার নির্ভুল হবে, তোমাকে বারবার মোছামুছি করে আঁকতে হবে না। তাহলে আমরা এখানে দেখে নেই, ডেল্টা পি হলো PP1, ডেল্টা কিউএস হলো MM1। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? PP1 is less than MM1, PP1 is less than MM1, বা উল্টাভাবে বলা যায় MM1 is greater than PP1, এটাও বলা যায়। তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই বলবে। তাহলে আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক যোগান দেখলাম। এখন আমরা দেখব এককের চেয়ে কম স্থিতিস্থাপক যোগান কোনটি বা কাকে বলে। সেটি হলো ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ লেস দেন 1। এটি আমরা 3 নাম্বার নেই। তাহলে এখানে সংজ্ঞা কি হবে দেখো, দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার চেয়ে কি হবে? কম হারে পরিবর্তিত হয়। কম হারে পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে কম। দেখেছ, একই সংজ্ঞার মধ্যে আমরা শুধু একটু একটু করে চেঞ্জ করছি। তাহলে দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে কম। এখন আমরা এই উদাহরণে দেখি, আমাদের যখন এখানে 110 ছিল তখন আমরা কিন্তু ফল পেয়েছিলাম বা উত্তরটা পেয়েছিলাম 1। এখন যদি 10-এর চেয়ে কম নেই, তাহলেই কিন্তু উত্তরটা এককের চেয়ে কম আসবে। এই বুদ্ধিটুকু মাথায় খাটালেই আমরা খুব সহজে এই যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো শিখতে পারবো। একটু একটু করে টেকনিক খাটাতে হয়। এখন দেখো, এখানে আমি নিলাম 110-এর চেয়ে কম, আমি 105 নিলাম, আর সব ঠিক আছে, দামের পরিবর্তন হচ্ছে কিন্তু যোগানের পরিবর্তন এখানে কম হয়েছে। এখন তাহলে এখানে যোগানের পরিবর্তন কি আসবে বলো? এখানে আসবে 5। আর এখানে আমাদের এখানে 10 কাটা গেল, কিন্তু 5 দিয়ে 10কে কাটলে কি হবে বলো তো? 2 হবে। তাহলে এখানে 2, তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? হাফ ইজ লেস দেন 1। হাফ ইজ লেস দেন 1 আসলো। এটি হলো যোগানের স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম। এখন আমরা আবার চিত্রে যাই। চিত্রটা কি হবে দেখো, একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়। সেটি হলো দেখো, এই চিত্রটি তোমরা আঁকবে ওয়েক্স অক্ষ থেকে এবং খাড়া করে। দেখো SS ড্যাশ। আমি এখন প্রাথমিক দাম নিলাম OP, যোগান হচ্ছে OM, দাম OP1 হলো বেড়ে, যোগান বেড়ে MM1 হলো। খেয়াল করো, এখানে দামের পরিবর্তন অনেক বেশি, ডেল্টা পি বড়, কিন্তু এখানে ডেল্টা কিউএস ছোট। এই পরিবর্তনটা বড়, এই পরিবর্তনটা ছোট। তাহলে দামের পরিবর্তনের চেয়ে যোগান যদি কম হারে পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে কম। তাহলে রেখাটি কেমন হলো? মনে রাখবে যে এটি ওয়েক্স অক্ষ থেকে উঠবে এবং খাড়া হবে। তাহলে এখানে আমাদের দামের চেঞ্জ ডেল্টা পি ইকুয়াল টু PP1, যোগানের চেঞ্জ ডেল্টা কিউএস ইজ ইকুয়াল টু MM1। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? PP1 ইজ গ্রেটার দেন MM1। দামের পরিবর্তন বড়, যোগানের পরিবর্তন ছোট।
তাহলে এখন আমরা তিনটি বিষয় দেখলাম। এরপরে আমরা যোগানের অসীম স্থিতিস্থাপকতাটা দেখব। সেটি কি জিনিস দেখো, 4 নাম্বার ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অসীম। সেটি কিভাবে হবে? দামের কোনো পরিবর্তন ছাড়াই যোগান যদি শুধুই পরিবর্তিত হতে থাকে তাহলে তাকে আমরা বলি যোগানের অসীম স্থিতিস্থাপকতা। একটু দেখো, দামের পরিবর্তন ছাড়াই, আমি সংজ্ঞাটিকে আবার ঠিক করে নেই, দামের পরিবর্তন ছাড়াই বা শূন্য হওয়া সত্ত্বেও বলতে পারো, অনেক কিছুই বলা যায়। দামের পরিবর্তন ছাড়াই যোগান যদি পরিবর্তিত হয়, দেখেছো এখানে, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে অসীম। দেখো তো কি করলাম, দামের পরিবর্তন ছাড়াই যোগান যদি শুধুই পরিবর্তিত হয়, আমি একেবারেই খুব সাধারণভাবে লিখলাম, পরিবর্তিত হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে অসীম। এখন আমরা এটার অঙ্কটা দেখি। দামের পরিবর্তন হয়নি, তার মানে কি 10 থেকে 10ই আছে, কোনো চেঞ্জ হয়নি। এখন যোগান শুধু 105 অথবা 110, 120 যাই হোক, এখন আমরা এই 105 ধরেই অঙ্কটি করি, কোনো সমস্যা নেই। এখন আমাদের কি হবে, এই ফর্মুলার মধ্যে মান বসাই। এখানে কি আসছে, ডেল্টা কিউএস হলো 5 ডিভাইডেড বাই দামের কোনো পরিবর্তন নাই মানে 0 ইন্টু 10/100। আমরা ম্যাথমেটিক্যালি জানি সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ এটি ভাগ করলে, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তা কখনোই মিলে না। তাহলে এখন চিত্রটা কি হবে, চিত্রটা হবে ভূমি অক্ষের সমান্তরাল, ও এক্স ও ওয়াই, এদিকে দাম এদিকে যোগান। এখানে দাম ফিক্সড, ওপিতে দাম ফিক্সড, রেখাটি এস এস ড্যাশ। এখন দেখো এখানে দাম ওপি অবস্থায়, যোগান একবার হলো ওএম, আবার হলো MM1, MM2, যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমাদের এখানে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তন 0, এখানে কি লিখব 0, বাট যোগানের পরিবর্তন MM1, ফলে এটি অসীম স্থিতিস্থাপক যোগান রেখা। রেখাটির আকৃতি কেমন, ভূমি অক্ষের সমান্তরাল। এগুলো দিয়ে কিন্তু তোমাদের অনুধাবন, অবজেক্টিভ সবই আসতে পারে। এরপরে আসো যোগানের স্থিতিস্থাপকতা 0, 5 নম্বর পয়েন্ট, ইজ ইকুয়াল টু 0। এটি কখন হবে, দামের পরিবর্তন হচ্ছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতা হবে 0। যেমন আমরা কি দেখেছিলাম যে ভূমির দাম বাড়লেও ভূমির যোগান বাড়ে না, ঠিক তেমনিভাবে এখন আমি সংজ্ঞাটি দেখে নেই যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যোগানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে 0।
খেয়াল করো, দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যোগানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে 0। এখন তাহলে দামের পরিবর্তন আমাদেরকে দেখাতে হবে। আবারও আমরা 11 টাকা করলাম, কিন্তু যোগানের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না, অর্থাৎ 100 ছিল 100ই আছে। তাহলে কি হচ্ছে, এখানে তোমার যোগানের পরিবর্তন 0, নিচে দামের পরিবর্তন 1, আর এটা যা ছিল তাই 10/100। তাহলে এখানে আমাদের কি হবে, 0/something ইজ ইকুয়াল টু 0। এটি হলো ম্যাথমেটিক্যাল ল। তাহলে দেখো 0/something ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে চিত্র কি হবে, চিত্র হচ্ছে OX OY, এদিকে দাম এদিকে যোগান। তোমরা সব সময় মনে রাখবে, যখনই তোমরা এরকম অক্ষ আঁকবে কোন অক্ষে কি বসাতে হবে এটি কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে সব সময়। এটি হলো তোমার যোগান রেখা, দেখো লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে এখানে দাম ছিল প্রাথমিক অবস্থায় OP, যোগান ছিল OM। দাম বেড়ে OP1 হলো, কিন্তু যোগান OM পরিমাণে ফিক্স থাকলো। তাহলে এখানে দামের পরিবর্তন হলো PP1, কিন্তু যোগানের পরিবর্তন 0। তাহলে এটি হলো লম্ব অক্ষের সমান্তরাল যোগান রেখা। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যোগান যদি একটু পরিবর্তন না হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতা হবে 0-এর সমান। এখন আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি দেখেছি, তোমাদের বিভিন্ন বছর যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটি হলো যে জ্ঞানমূলকে তোমার এখান থেকে কি কি আসতে পারে, আজকের যেটুকু আমরা পড়লাম সেখান থেকে আসতে পারে যোগানের স্থিতিস্থাপকতা কাকে বলে, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি কি, এটি দিয়ে একটি প্রশ্ন হতে পারে। এরপরে আসো অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্নে তোমার আসতে পারে যে যোগানের ক্ষেত্রে অসীম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। তাহলে তুমি তখন কি বলবে, তখন তোমাকে সংজ্ঞাটি দিতে হবে যে দামের পরিবর্তন ছাড়াই যোগান যদি শুধুই পরিবর্তিত হয় তখন যোগানের স্থিতিস্থাপকতা অসীম হয়। তুমি তখন এই ছোট্ট গাণিতিক উদাহরণটি দিয়ে এটি বের করে দিবে এবং চিত্রটিও আঁকতে পারো। তোমরা হয়তো বা ভাবো, এখন যারা সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করছো তারা মনে করো যে এই 2-এর জন্য এত লিখব। আসলে কিন্তু তোমার জ্ঞান যদি হতে হয় পরিপূর্ণ, তাহলে কিন্তু তোমার সবগুলো দিক নিয়েই তোমাকে আনসারটি করা উচিত, এবং তাতে করে আমরা বুঝবো যে তোমার জ্ঞানটি পরিপূর্ণ হয়েছে। তুমি সংজ্ঞাটিও জানো, একটি উদাহরণও দিতে পারবে, গাণিতিক উদাহরণ, এবং তুমি তার চিত্র সম্পর্কেও জানো। কারণ তুমি যদি এই 3টি জিনিসই যদি না জানো তাহলে তোমাকে তো প্রশ্ন, আমি এখন এইভাবে বললাম প্রশ্নটা যে যোগানের ক্ষেত্রে অসীম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, তুমি এখানে সংজ্ঞা দিয়েও ছেড়ে দিতে পারতে। সংজ্ঞা দিলে কিন্তু আমরা 1 দিব, কিন্তু গাণিতিক উদাহরণ দিলে আমরা অবশ্যই 2 দিব। এখন তুমি যদি বলো যে এখানে চিত্র তাহলে দেওয়ার দরকার কি, এটি হলো তুমি যে কতটুকু জানো সেটুকু তোমাকে অবশ্যই তোমার খাতায় আসলে থাকা দরকার। আর এখানে যদি তোমার প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে যোগানের অসীম স্থিতিস্থাপক যোগান রেখাটির আকৃতি কিরূপ ব্যাখ্যা করো, তখন তোমার কি করতে হবে, তখন কিন্তু তোমার যোগানের অসীম স্থিতিস্থাপকতা কাকে বলে এবং তোমার চিত্র দিতেই হবে। তাহলে তুমি তো চিত্রটার সম্পর্কে ধারণা, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই গেল একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হতে পারে যোগানের ক্ষেত্রে শূন্য স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। এই প্রশ্নটি দিয়েই অনুধাবন এসেছে এবং বিভিন্ন বোর্ডে এগুলো আসে। এরপরে তোমার প্রয়োগে কি আসতে পারে, তোমাকে একটি সূচি দিয়ে দিতে পারে, এরকম একটি সূচি দিয়ে দিতে পারে, তোমাকে বলবে যে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আসলে কিন্তু এটি কিন্তু একটি 3 মার্কসের কোশ্চেন। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো যে তোমরা খাতায়
অবশ্যই উদ্দীপকের সেই সূচিটি তুলবে এবং যখন তোমাকে বলবে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তখন তুমি এখানে যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি ব্যবহার করবে। তোমরা শুধু অঙ্কটি করলে কিন্তু তোমরা জানো যে তোমাদের এই যে প্রশ্নের মানবন্টন, প্রয়োগের প্রশ্ন বলতে আমরা শুধুমাত্র প্রয়োগের অংশটিকেই বুঝাই না, এখানে রয়েছে জ্ঞানমূলক জিনিস, রয়েছে অনুধাবন, রয়েছে প্রয়োগ, তিনটি জিনিস মিলিয়ে এক এক করে 3 মার্কস তুমি ক্যারি করবে। সেই কারণে তোমার সংজ্ঞাটি দেয়া দরকার, তাতে করে তুমি যে বুঝেছো, তোমার যে অনুধাবন ঠিক আছে, তোমার জ্ঞান ঠিক আছে, সেটি আমরা বুঝে নিব। এই হলো তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা। আরেকটি ছোট্ট একটি প্রশ্ন আমি দেখাতে চাই যে অনেকভাবেই কিন্তু প্রশ্ন আসছে। তোমরা যদি সব ধরনের প্রশ্ন সম্পর্কে জানো তাহলে তোমাদেরই ভালো হবে, তোমরা খুবই কনফিডেন্ট থাকবে। এই যে সেকেন্ড চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি আজকে 6-7টা ক্লাস ধরে, এই ক্লাসগুলোতে কিন্তু তোমার অর্থনীতির বেসিক জিনিস, সুতরাং এগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। দেখো আমি এখানে দেখাচ্ছি, চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে S is equal to -3 plus 3p। এখন দেখো এটি কিন্তু একটি যোগান সমীকরণ। আমরা কিন্তু গতকাল যে ক্লাসটি করেছি সেখানে কিন্তু যোগানের শুধুমাত্র এরকম দেখিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? সাপ্লাই ইজ ইকুয়াল টু 5 + 5p নিয়েছিলাম। মানে কি, এটির অরিজিনাল ফর্মুলা কি ছিল? C + DP। এটি আমি আজকে কেন দেখাতে চাচ্ছি, কারণ আসলে যে যোগান রেখার ইন্টারসেপ্ট সবসময় যে ধনাত্মক থাকবে তা কিন্তু নয়। যোগান রেখার ইন্টারসেপ্ট ঋণাত্মকও হতে পারে, এমনকি শূন্যও হতে পারে। সেটি কিভাবে? দেখো, যখন যোগান রেখার ইন্টারসেপ্ট ঋণাত্মক, তার মানে হচ্ছে রেখাটি, দেখো তুমি এখান থেকে যখন উঠে আমরা যে বললাম যে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক যোগান, সেখানে কিন্তু রেখাটি আমি এঁকেছি একটু আগেই যে এখান থেকে উঠেছে। আসলে এই রেখাটির অরিজিন কোথায়? এই রেখাটির অরিজিন হচ্ছে পিছন দিকে যদি আমরা যাই তাহলে দেখো এই হলো তার অরিজিন, অর্থাৎ মূল বিন্দু থেকে এতখানি বামে রয়েছে। তার মানে এটি হলো -3, বা আমরা এই রকম যোগান রেখার আমরা সূত্র বলি বা সমীকরণ হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল টু -C + DP। এটি হলো আমাদের সমীকরণ, এই ধরনের সমীকরণ। এই যে এই সমীকরণটি দেখো -3 + 3p মানে -C + DP। এখন তোমাকে এই প্রশ্নটি দিয়ে তোমাকে যদি বলে যে এইটি থেকে তুমি যোগান রেখা আঁকো, প্রয়োগে তোমাকে বললো এটি থেকে যোগান রেখা আঁকো, তাহলে তোমাকে এখান থেকে তোমাকে পি এর বিভিন্ন মান ধরতে হবে, করে তুমি যোগান রেখা আঁকবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। কিন্তু এখন যদি তোমাকে বলে প্রশ্নে যে এখানে পি এর মান যদি 3 এবং 6 টাকা হয় পি এর মান, তাহলে দ্রব্যটির স্থিতিস্থাপকতা কত হবে? দেখো আমরা তাহলে এই সমীকরণটিতে পি এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই আমরা লিখলাম। পি এর মান ধরলাম 3, তাহলে 3 × 9, 9 থেকে 3 গেলে কত হয়? 6। আবার যদি 6 ধরি তাহলে কত হবে? দেখো 3 × 6 = 18, 18 থেকে 3 গেলে হবে 15। তাহলে এখন এখান থেকে তোমাকে ইলাস্টিসিটি অফ সাপ্লাই বের করতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখি, ডেল্টা QS ডিভাইডেড বাই ডেল্টা P ইন্টু P/QS। তাহলে এখানে আমরা মানটা বসাই, 6 থেকে 15 হয়েছে, চেঞ্জ হয়েছে কত? 9 একক, ডিভাইডেড বাই দামের চেঞ্জ কত? 3 টাকা, ইন্টু অরিজিনাল দাম কত? 3, অরিজিনাল যোগান কত? 6। তাহলে 3 এ 3 কাটা, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2 ভাগের 3 বা 3/2 ইজ কি বলো?
গ্রেটার দেন 1, অর্থাৎ 2/3 হলো 2 দিয়ে 3কে একবার যায়, মানে 1.5 আর কি, 1-এর চেয়ে বেশি। আমরা কত সেটা বের করলাম, 3/2 ইজ গ্রেটার দেন 1। তাহলে এইভাবেও তোমাকে স্থিতিস্থাপকতা তোমাকে বের করতে বলতে পারে, ঠিক আছে। এবং দ্রব্যটি কেমন হবে, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক যোগান বিক্রেতারা কি করে, যেই জিনিসের দামের পরিবর্তনের চেয়ে যোগানের পরিবর্তন অনেক বেশি হয়, সেই ধরনের দ্রব্য এটি। তো যাই হোক, আমরা আজকে যোগানের স্থিতিস্থাপকতা শেষ করলাম। এরপর আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের আরও কিছু অংশ বাকি রয়েছে, সেটি হলো ভারসাম্য, বাজার ভারসাম্য আমরা দেখব আগামী ক্লাসে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি আমরা সবাই মেনে চলি, এটি হলো আমাদের প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।